হ্যালো ভিউয়ার্স, আমি ইরা জেনিত শো এর আজকের এপিসোডে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি ইন্ডিয়া থেকে স্নেহা ব্যানার্জিকে। সে একজন আবৃত্তিকার এবং ফটোগ্রাফার। আশা করছি আপনাদেরকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দিতে পারবো আমাদের এই প্রতি রবিবারের সান্ধ্য আয়োজন ইরা জেনিত শো থেকে। হে ঈশ্বর, তিনি বোঝেননি, বুঝবেনও না আমার কথা। দাও তাকে অন্য হৃদয় যদি, আমাকে অন্য ভাষা না দাও। প্রেমের উপর জোর খাটে না, এ সেই আগুন গালিব, যা জ্বালালে জ্বলে না, নেভালে নেভে না। ছোট্ট পাখিটিও ছড়িয়েছে ডানা ওপরে বাতাসে, মাঝে মাঝে গাছে অথবা মাটিতে দ্রুত নেমে আসে। চেয়ে চেয়ে আমি পাখিরে দেখি না, দেখি শুধু তার ছোট্ট বুকেও অসীম সাহস আকাশে ওড়ার। সাহস কবিতাটি আমি পাঠ করবার চেষ্টা করলাম, ওমর আলীর লেখা। খুব সুন্দর লাগলো কিন্তু আমার। থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। আমার কথাটা শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। আপনারা যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আমাদেরকে একটু জানান, আমাদেরকে দেখা যাচ্ছে নাকি, শোনা যাচ্ছে নাকি? স্নেহা, তুমি একজন ফটোগ্রাফার এবং আবৃত্তিকার। আমি জানতে চাচ্ছি আবৃত্তি তোমার পছন্দ কেন এবং ঠিক কবে থেকে তুমি এই আবৃত্তি শুরু করেছো? প্রথমে আমি একটা কথা আগে একটু বলে নিই, ফটোগ্রাফার আমি নিজেকে কখনো বলি না। মানে আমার ভালো লাগে, শখে আমি ফটোটা তুলি, মানে আমার ফটো তুলতে ভালো লাগে সেই হিসেবে তুলি। আর আবৃত্তি শুরু করা থেকে, মানে শুরুটা বলতে গেলে খুব ছোটবেলায় আমি আমার সেজ ঠাম্মির কাছে শিখেছি আর কি। সেজ ঠাম্মি বসিয়ে আমাকে শেখাতেন, তখন আমি অনেক ছোট। তারপরে মানে আবৃত্তিটা হয়তো বন্ধ হয়ে, মানে কবিতা আবৃত্তি এই দিকটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু নাচ আমি আগে মানে ডান্সার ছিলাম, তো নাচ আঁকা এইগুলো কন্টিনিউ চলেছে। মানে গানটা আমি একদমই গাইতে পারি না, ওই জন্য ওইদিকে যাইও নি। এমনি আঁকা বা নাচ সেটা শিখেছি, সেটাতে আমার অনেক দূর এগোনো হয়েছে। তারপরে যখন স্কুল লাইফে মোটামুটি 11-12 যখন হয়, তখন যেহেতু একটা মানে মাধ্যমিক অব্দি ঠিকঠাক ছিলাম, যখন এইচএস এর আর কি স্বাভাবিক একটা কলেজের ব্যাপার, তখন এটা দিয়ে পাশ করে কলেজে যেতে হবে। তো সেই টাইমে আর কি সবটা বন্ধ হয়ে যায়, মানে কবিতা, নাচ, আমার আঁকা সব বন্ধ হয়ে যায়। মানে তারপরে যখন সেগুলোকে কেরিয়ারটা যখন নিজের দিকটা, আগে আমার তখন ওটা মাথায় ছিল যে আমার কেরিয়ারটা ঠিকঠাক ভাবে দাঁড় করাতে হবে। তো তারপর যখন সেটা আস্তে আস্তে দাঁড়িয়ে মোটামুটি আর কি মানে এগোলো, দাঁড়িয়েছে বলবো না, এগোলো, তারপরে হঠাৎ করেই মনে হলো যে না, আবার আমার এই ভালো লাগা ভালোবাসাগুলোকে আবার আর এই ফেরানোর মূলে যদি এই ছবি তোলা বা আঁকা, এই যাবতীয় কিছু ফেরার মূলে তো একজনের তো হাত, কারোর না কারোর হাত থাকেই। এরকম আমাদেরই এক দিদি, তিনিও খুব ভালো কবিতা লেখেন এবং ছবি আঁকেন। তিনি আমাকে প্রথম বললেন যে তুই এরকম এক্সিবিশন কর, আমরা আছি সাথে। তো সেখান থেকে আমার জার্নি আবার শুরু হলো। আর কবিতার শুরু বলতে গেলে মানে বড় হওয়ার পর ফুল্লরাদি, মানে ফুল্লরাদির ফার্স্ট একটি কবিতা আমাকে দিয়ে পড়ানো হয়। সেখান থেকে আবার কন্টিনিউ, যখন সেই কবিতাটার ভালো সাড়া পাই, তখন আমারও মনে হয় যে না, আমি একটু বেশি বেশি করে আরো সেই কাজটার প্রতি ইন্টারেস্ট জেগে গেছে অটোমেটিক। তো সেখানে আরো মনে হয় ভালো ভালো করে না করি কাজটা। তো তারপরে আবার শুরু হলো। আচ্ছা, ভালো লাগলো শুনে, ভালো লাগলো।
ফুল্লরাকে আমি খুব পছন্দ করি, মিষ্টি মেয়ে ফুল্লরা। আজকে একটু নেটের প্রবলেমও হচ্ছে। হ্যাঁ গো, আজকে তো আমাদের ইলেকট্রিসিটি ডাউন ছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হবে। যাই হোক, শেষ পর্যন্ত 9টার সময় আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। একদমই তাই। আমরা বেশ কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি আমাদের দর্শকদের কাছ থেকে। প্রথম শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন গাজী শাহাবুদ্দিন। হ্যাঁ, দেখা যাচ্ছে এবং স্পষ্ট শুনছি। থ্যাংক ইউ সো মাচ ছোট ভাই, দিস মিন্স আ লট। এভাবে পাশে থাকবেন। মালিহা মুন বলেছে একদম ঠিক আছে, থ্যাংক ইউ ছোট বোন। আজকের অতিথি আপুকে স্বাগতম, মালিহা মুন বলেছে, এটা তোমাকে বলেছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমাদের প্রিয় ছোট বোন রুনা রহমান চলে এসেছে। আছি আপু, থ্যাংক ইউ সো মাচ। মালিহা মুন আমাদেরকে উইশ করেছে। স্নেহা দিদিকে স্বাগতম। গাজী শাহাবুদ্দিন ধন্যবাদ, সবাই সঙ্গে থাকুন। উইশ পেয়ে গেছি, প্রচুর উইশ পেয়ে গেছি। আমাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এবং শুনতে পাওয়া যাচ্ছে। আমাদের গেস্টরা, আমাদের ভিউয়ার্সরা পছন্দ করছে জিনিসটা। শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় ছোট বোন সুমনা বড়ুয়া। দুইজনকে খুব সুন্দর লাগছে। মালিহা মুন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের প্রিয় বোন, প্রিয় মুখ, প্রিয়জন স্নেহা ব্যানার্জি আজকে আমাদের সাথে আছেন সুদূর সুদূর কলকাতা থেকে। শিলুর রহমান হাজির ছোট বোন, থ্যাংক ইউ সো মাচ শিলুর রহমান ভাই। তানিচিনীলা চলে এসছে, আমাদের প্রিয় বন্ধু, কবি এবং আবৃত্তিকার। শুভকামনা আজকের অতিথিকে, শুভেচ্ছা শতত, থ্যাংক ইউ সো মাচ। রুনা রহমান শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ। কাজী মুস্তফা আলী ইমাম বলেছে আমি এসে গেছি, থ্যাংক ইউ সো মাচ ছোট ভাই, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, এত মানুষ আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকুন। আমাদের মানে আজকের সন্ধ্যাটা আশা করব আমরা সবাই মিলে একসাথে, আপনারা আমরা সবাই মিলে একসাথে খুব ভালো কাটাতে পারবো। খুব সুন্দর একটা সময় কাটবে আশা করছি। আমাদের শান্তা ইসলাম ছোট বোন অ্যারাবিক হরফে তার নাম লিখেছে। হ্যালো আপু, থ্যাংক ইউ শান্তা। আজকে প্রথম কবিতাটি কে পাঠ করবে? স্নেহা তুমি বলো। আচ্ছা, শুরু করি তাহলে আমি। একদম একদম। তার আগে বলে নেই আমাদের সঙ্গে চলে এসেছেন সুমনা বড়ুয়া, সঙ্গেই আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের গেস্ট লিস্ট লম্বা হয়ে গেছে, শুরু করে দেই। একদম। আমি, আচ্ছা দিদি, আমাদের তো প্রত্যেকটা মানুষেরই, মানে ধরো তোমার আমার সবারই, আমরা একটা জিনিসের ওপর খুব, মানে সবাই আমরা খুব চাই, মানে তুমি আমি, আমরা প্রত্যেকটা মানুষই, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসাটা মানে আমরা সবাই একটু সবার কাছে এক্সপেক্ট করি। তো এইরকমই একটা ভালোবাসার কবিতা লেখা, কবিতা আমি ঠিক বলবো না, আমি একটি লেখা দিয়ে শুরু করছি, আমার এক খুব কাছের এক বন্ধুর লেখা। কবিতাটার লেখাটার নামও ভালোবাসা, কলমে সোমনাথ মুখার্জি। আমি একটু চেষ্টা করছি, হ্যাঁ, আমি কিন্তু কবিতা টবিতা শিখিনি, কিন্তু চেষ্টা করি, ভালো লাগে তাই বলি। শুরু করি। একদম। 5:36 নামখানা লোকাল। কোনো মতে দৌড়ে এসে ট্রেনটা ধরতে পেরেছি। প্রচন্ড ভিড় ট্রেন। দেখি দাদা, একটু সাইড দিন, হালকা করে ভিতরে চলে যাই বলে কোনো রকমে একটু জায়গা করে দাঁড়িয়েছি। হিসেব করছি আর কটা স্টেশন পেরোলে সামনে বসে থাকা ব্যক্তিটি আমায় বসতে দিতে পারে। সারাদিনের ক্লান্তির ফোঁটাগুলো কপাল ছুঁয়ে গাল বেয়ে নেমে আসছে। সহসা উল্টো দিকের সিটে চোখ পড়তেই থমকে গেলাম। হিজাবের ভেতর থেকে দুটো মায়া ভরা চোখ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টি হিজাবের আড়াল পেরিয়ে আমার গলায় ঝোলানো মন্ত্র পড়া পৈতের পিঠ পেরিয়ে 346টা মন্দির, মসজিদ, গির্জা আর পার করে
যখন সোজা বুকে এসে লাগলো, ঠিক তখনই শুনতে পেলাম চিৎকার করে বলছে, সারা দুনিয়া একটাই ধর্ম, তার নাম ভালোবাসা। ধন্যবাদ। কি চমৎকার, তাই না? লেখাটা সবকিছুর এত উদ্দেশ্য সুন্দর, একটাই। খুব এত সুন্দর সুন্দর। লিখেছে, ছোট্টর মধ্যে মানে এত সুন্দরভাবে জিনিসটাকে প্রকাশ করেছে। আমি হয়তো সেই ভাবে হয়তো বলতে পারলাম না, কিন্তু পড়লে জিনিসটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এত সুন্দরভাবে জিনিসটা প্রকাশ করেছে, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আমি সবারই ভালো আমি লাগার জানি না কথা। আমার যদি ভালো লেগেছে। আহ তোমার আবৃত্তি কলমে ভালো যিনি লেগেছে। রয়েছেন, হ্যাঁ, একদম। ধন্যবাদ। আম, আমি জানি না তিনি দেখছেন কিনা, যদি হয়তো পরে উনি যদি আহ, মানে কোনো রকম কাজে ব্যস্ত থাকেন, তাহলে হয়তো উনি পরে নিশ্চয়ই দেখবেন। সোমনাথ যদি দেখে থাকে, আমি বলবো যে লেখাটা কন্টিনিউ চালিয়ে যেতে, মানে খুব সুন্দর লিখেছে আর কি। গুণী লেখক, গুণী কবি। হুম, আমাদেরকে শান্তা লিখেছে, শুনতে ভালো লাগছে। রুনা ধন্যবাদ। রহমান লিখেছে, বাহ অপূর্ব আবৃত্তি। সুমনা বড়ুয়া অপূর্ব লিখেছে। তানিজ নীলা লিখেছে, বাহ অপূর্ব লেখা স্নেহাদি, ভালো পাঠ করলে। একদম একদম ধন্যবাদ সুন্দর করে বলেছে। সবাইকে, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আবৃত্তি, মালি হামুন বলেছে। এভাবেই দর্শকদের সারি থেকে কমেন্ট চলে আসলে কত ভালো লাগে, সঙ্গ লাগে, তাই না? একদম। সেটাই। গাজী শাহাবুদ্দিন বলেছে, খুব সুন্দর লেখাটি, আর পাঠটিও খুবই শ্রুতিমধুর ছিল। একদম ধন্যবাদ দাদা, সঙ্গে থাকবেন। একদম। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না, কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। ধন্যবাদ। বাহ, আমার খুব ভালো লাগলো গো। জীবনানন্দ দাস, হাই চিল। আমি সবে বলতে যাচ্ছিলাম, মানে তুমি তখনই বললে। হ্যাঁ, একদম। ইরা আপু, কণ্ঠস্বর খুব সুন্দর ও মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ রুনা, দিস মিনস আ লট। তোমার মতো একজন আবৃত্তিকার এবং কবি যদি বলে, আমাদের এপার বাংলার একজন প্রখ্যাত কবি রুনা রহমান, এবং সে খুবই ভালো লিখে, খুবই ভালো লিখে। আহা, জীবনানন্দ দাশের কবিতা যে নিয়ে যায় ঘোর, আসলে কোথায় যে নিয়ে যায়, একদম ঘোরের ভিতরে নিয়ে যায়। আমারও ভালো লাগলো। কাজী মুস্তফা আলী ইমাম, থ্যাংক ইউ সো মাচ ছোট ভাই। ও জেনিতাপ্পু, আমার এমন প্রিয় একটা কবিতা পাঠ করলেন, শ্রী জীবনানন্দ দাশের, মনটা উদাস করে দিলেন। একদম একদম সত্যিই তাই। অনেক সুন্দর। স্নেহা, এটা স্নেহা, এটা শান্তা, আমাদের প্রিয় ছোট বোন লিখেছে, অ্যারাবিক হরফে তার নাম লেখা আছে। এটা শান্তা। আচ্ছা, লাভ ইউ, লাভ ইউ রুনা রহমান। একদম একদম। স্নেহা, তোমার ছোটবেলা থেকে বড় হওয়া, তোমার জীবন, তোমার প্রিয় মানুষ, যাদের সঙ্গে সঙ্গে তোমার বড় হওয়াটা হয়েছে, তোমার মেয়েবেলা, তোমার ছোটবেলা, এই ব্যাপারে আমাদেরকে যদি কিছু বলতে। ছোটবেলা থেকে বড় হওয়া বলতে আমি মানে ছোট্টবেলায় আমার সবকিছু হচ্ছে আমার ঠাম্মা দাদুরা, মানে আমার বাবার কাকা কাকিমা, আমার নিজের ঠাম্মা দাদু, মানে এদের মানে এদের সাথে থেকেই, মানে এদের কাছে থেকেই আমি বড় হয়ে গেছি। মা বাবার কাছে একটু কমই হয়তো থাকতাম, কিন্তু এরকম নয় যে আমার মা সার্ভিস ওম্যান ছিলেন, একদমই নয়, আমার মা হোম মেকারই ছিলেন। উম, কিন্তু মানে মায়ের থেকে তারা বেশি বেশি আর কি, তাদের কাছেই বেশি থাকাটা হতো, এবং আরো বেশি থাকতাম
আমি পাড়া প্রতিবেশী লোকের কাছে, মানে আমার পাড়ার লোকেরা ছোটবেলায়, আমি আগাগোড়াই একটু মানে একটু হেলদি চেহারা, এখনো আমার মানে সেটার কোনো দিকে অংশে কম নই। হ্যাঁ, তো যাই হোক, তো ছোটবেলায় আরো একটু গোলু গোলু ছিলাম। তো তখন থেকে এবার পাড়ায় সবাই আমাকে এ ও সে তার বাড়ি নিয়ে যাচ্ছে, এক একজন তো নানান রকম নামই দিয়ে দিয়েছে। তারা হয়তো আমার পাড়ায় একদম। থাকে না, তাদের বাচ্চাদের নিয়ে হয়তো, নাতি বা নাতনিদের নিয়ে তারা হয়তো খেলতে আসতেন, তারা হ্যাঁ, হয় হ্যাঁ, নাম দিয়ে মানে এক একজন এক এক রকম নাম দিয়ে দিয়েছেন। দুধ আনতে জনপ্রিয়, যেতাম সকাল। জনপ্রিয় বাচ্চা। হ্যাঁ, মানে ছোটবেলা থেকে ঘুম থেকে উঠে আমার সেজ ঠাম্মি আর সেজ দাদাই আমাকে নিয়ে দুধ আনতে যেতেন। মানে আমাদের তখন ওরকম মানে বাড়ি বাড়ি যে দুধ দিতে আসা, তখন সেই টাইমে ওরকম ব্যাপারটা ছিল না। তো যখন দুধ আনতে যেতেন, ওই ছোটবেলায় যেখানে দুধ আনতে যেতেন ওখানে একজন ভদ্রমহিলা ছিলেন, উনি আমাকে দল বলে লাগতেন। এখনো আচ্ছা। রাস্তায় দেখা হলে, মানে এখন হঠাৎ করে আমি একা থাকলে হয়তো চিনতে পারে না, কিন্তু ঠাম্মা বা মারা থাকলে চিনতে পারে। মানে তাদের দেখে আমাকে হয়তো বুঝতে পারে, তখন এখনো ডল বলেই ডাকে। মানে ওই ডলটা এখন ডলই রয়ে গেছে। তো এইভাবেই আর কি ছোটবেলায় খুব মজা করে কেটেছে। বাড়ির একটা মাত্র মেয়ে, মানে বংশের একটা, মানে মামার বাড়ির দিকেও একটা, বাবার বাড়ির দিকেও একটা। ওয়াও। খুবই আনন্দে, খুবই মজা করে, খুবই আদরে ছোটবেলাটা কেটেছে। মানে শাসনটা যে হয়নি তা না, সেটাও হয়েছে সময় বিশেষে, কিন্তু ভালোবাসাটা আহ সব দিক থেকে বেশি বেশি পাওয়া হয়েছে। কারণ আমার সবাই একদম, ভাই, একদম। সবাই আমার থেকে সবাই ছোট, তাদেরকেও সবাই, মানে আমি তো খুবই ভালোবাসি আমার ভাই বোনদের। মানে বোন যদিও নেই, ভাই আছে। কিন্তু আহ এইভাবেই আর কি ছোটবেলাটা ওইভাবেই কেটেছে। অনেক ছোটবেলার অনেক ছোট ছোট স্মৃতিগুলো এখন আমার, খুব ছোটবেলার কথাও এখনো মনে আছে, তো সেইগুলো মনে পড়ে। তারপর এখন বড় হয়ে ভাবি ছোটবেলার দিনটাই ভালো ছিল, কেন বড় হলাম। মানে সবার কোলে কোলে ঘুরে বেড়াতাম, বেশ খেলা, পড়াশুনোর ব্যাপার ছিল না, এই রোজ চাকরি করা, রোজ অফিস যাচ্ছি, রেগুলারের একটা ব্যাপার হয়ে গেছে, এগুলো ব্যাপার ছিল না। তখন ওই একদম। ছোটবেলাটাই ভালো ছিল, বেশ খেলনা দিয়ে বসিয়ে খেলতাম, এগুলোই ভালো দিন ছিল। আর এগুলোকে খুব মিস করি। কি খেলতে বেশি পছন্দ করতে তুমি, রান্নাবাড়ি নাকি দৌড়ঝাঁপ? না, আমি আগাগোড়াই খুব শান্তশিষ্ট মেয়ে ছিলাম। মানে আমি আমার মা বা বাড়ির সবার কাছে শুনি, মানে আমাকে যেখানে বসিয়ে রাখতো আমি সেখানেই বসে থাকতাম। আর আমার খাটের মানে আমাদের খাটের ওখানে না ওই ছোট ছোট, মানে একটা কাঁচের মানে শোকেস টাইপের রয়েছে খাটের সাথেই অ্যাটাচ। তো ওখানে ছোট ছোট পুতুল গুলো রাখা থাকতো, একদম ছোটবেলায় টেডি বিয়ার ওইসব নিয়ে খেলা। আর এখন যদি বলো, এখনো আছে সফট টয়েস, মানে নেই তা না, আমি ওইদিকে দেখছি আবার আছে, চোখগুলো ফটফট চলে আমি যাচ্ছে, বুঝতে পারছি। এখনো আছে। মানে সেগুলোকে সাথে নিয়ে এখনো রাত্রির বেলা শুই। মানে সেগুলো হচ্ছে যক্ষের ধনের মতো আগলে রেখেছি, এরকম ব্যাপার আমার বন্ধুরা বাড়িতে এসে অনেকেই বলে। কিন্তু কিছু করার নেই, এগুলো আমার একটা ভীষণ ভালো লাগা, ভালোবাসার জিনিস। আর হ্যাঁ, রান্নাবাটি খেলতাম, আমাদের পাশের বাড়িতে এক দিদি ছিল, ওরও রান্নাবাটি ছিল, আর আমারও এখনো ইনফ্যাক্ট আমার মামার বাড়িতে রান্নাবাটি গুলো পড়ে রয়েছে। হ্যাঁ, মানে প্লাস্টিকে করে ঝুড়ি, এরকম সেই বাচ্চাদের সেই লাল, মানে বাচ্চাদের জামা কাপড় রাখে যে ঝুড়ি, ওই বাকেটের মধ্যে এখনো রান্নাবাটি পড়ে রয়েছে। তো রান্নাবাটি খেলতাম, রান্নার জিনিস সত্যিকার একটু বড় হওয়ার পর তখন চাল, ডাল এরকম কৌটো করে করে, কোথায় বোরোলিনের কৌটো, এরকম সব কন্টেনারে করে করে সব রাখতাম। তারপরে সত্যিকারের সব সবজি পাতি নিতাম একটু একটু করে ঠাম্মার থেকে, দিদার থেকে, এইসব নিয়ে খেলতাম খেলতাম। আর বেশি খেলতাম হচ্ছে আমি টিচার টিচার, কারণ ছোটবেলা থেকে একটা আচ্ছা। স্বপ্ন ছিল বড় হয়ে টিচার হব। টিচার হয়েছিলাম একটা টাইমে, তখন আমি কলেজে পড়ি, মর্নিং এ কলেজ করতাম, ডেতে স্কুলে পড়াতাম। কিন্তু তারপরে আমাকে কলেজ লাইফটা তো ঠিকঠাক ভাবে পেরিয়ে একটা আমার কেরিয়ারের একটা ব্যাপার, তো সেখানে আমি ওটাকে অফ করে তারপরে এটাকে কন্টিনিউ, পড়াশোনাটা তারপর কন্টিনিউ চলতে থাকে আর কি। আমরা শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। শান্তা লিখেছে অনেক সুন্দর। রুনা লিখেছে লাভ ইউ। আপু ধন্যবাদ। আমাদের সঙ্গে চলে এসেছেন আমাদের প্রিয় আবৃত্তিকার এবং কবি নাদিরা ইসলাম নাইস। বাহ, দারুণ আয়োজন আপু। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ নাদিরা। নাইস, নাইসকে আমি খুব পছন্দ করি, ও চমৎকার আবৃত্তিকার, আমাদের এবার বাংলার একজন প্রখ্যাত আবৃত্তিকার।
বাহ, উইশ করেছে, মালিহা মনো উইশ করেছে, সুমনা বড়ুয়া উইশ করেছে, নাদিরা ইসলাম লাইফ লিখেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ নাদিরা ইসলাম, নাইস। মালিহা মন লিখেছে ছোটবেলার স্মৃতি আসলেই মধুর, একদম একদম সত্যি তাই। খুব আদরের মানে দি ওই ভাই, দিনগুলোকে একদম এত মিস করি এখন বড় হয়ে। স্কুল লাইফটা, ছোটবেলায় স্কুলে যেতাম, মানে বাবা শীতকালে আমার খুব এখনো ভালো মনে পড়ে। এবং একটা সময় খুব কষ্ট হয়, এখন বড় হয়েছি বলে বুঝতে পারি। বাবা শীতকালে, আমার শীত করছে, সোয়েটার টুপি সব পরানো, তার সত্ত্বেও তার শালটা আমার গায়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। কি বর্ষাকালে মায়া। স্কুলের জুতো জুতো প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে, স্কুলের সামনে গিয়ে আমার বাবা কেটস পরিয়ে দিচ্ছে, যাতে একদিকে আমি কোলে, এদিকে ব্যাগ, স্কুল ব্যাগ, ওয়াটার বোতল, তারপরে জুতোর প্লাস্টিক। আমি এমনি জুতো পরে গেছি, বাড়ির জুতো পরে, তারপরে স্কুলের সামনে গিয়ে জুতোটা বাজে কি না, মেঘ বৃষ্টিতে পা ভিজে তো জ্বর আসবে। মানে এই দিনগুলো এখনো মানে যতটাও মানে স্মৃতি হয়ে রয়েছে, এখন বড় হয়ে এগুলো খুব মানে একটা কষ্টে, যে ছোটবেলায় বাবা মারা এতটাই কষ্ট করে, মানে এগুলো খুব আমাদের স্মৃতি সাথে হয়ে রয়েছে। আমাদের সাথে চলে এসেছে শারমিন জাহান, আমাদের লিটারারি মেন্টর বা আমাদের দেশের একজন প্রখ্যাত কবি, আবৃত্তিকার এবং একজন চমৎকার ব্যক্তিত্বের মানুষ, লিটারারি মেন্টর সে একজন, মনের জানালার অ্যাডমিন। শুভ সন্ধ্যা আজকের অতিথি এবং বন্ধু জেনিতকে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ শারমিন, থ্যাংক দিস ইউ। মিন্স আ লট। তুমি আসাতে তোমার, ওর নিজেরই আজকে লাইভ আছে একটু পরেই, আচ্ছা, ওর নিজেরই একটু পরেই আমি আছে। মনের জানলারও সদস্য, আমি নিশ্চয়ই পরে রেকর্ডটা দেখে নেবো আমার লাইভটা শেষ হলে। একদম একদম, ওটা 10টা থেকে। আচ্ছা, শারমিন জাহান লিখেছে অতিথি চমৎকার গুছিয়ে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আসলে মন কখনো বড় হয়ে যায় না, একদম সবসময় আমরা বাচ্চাই রয়ে যেতে চাই। শান্তা লিখেছে সত্যিই এটা। তাই। এমন কোনো মেয়ে নাই যে ছোটবেলায় রান্নাবাটি না খেলেছে, শারমিন জাহান একদম ঠিকই বলেছো। দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ শারমিন, দিস মিন্স আ লট। আমাদের প্রিয় ছোট বোন সাফিকা জহুরা জেসি চলে এসেছে, আমাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ জেসি, লাভ ইউ। থ্যাংক ইউ জেসি। রুনা রহমান লিখেছে শ্রেয়াদি, আপনার ছোটবেলার কথা শুনে নিজের ছোটবেলায় চলে গেলাম। স্নেহা, স্নেহা বানান ভুল হয়ে গেছে। দুই ভালোবাসা, শুভকামনা, একদম থ্যাংক ইউ সো তোমাকে মাচ। অনেক ভালোবাসা জেসি। জেসি লিখেছে মিষ্টি আপু, মিষ্টি সখী, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। উইশ করে গেছে সে। রুনা লিখেছে নস্টালজিক হয়ে পড়লাম, একদম। মেনশন দিয়েছে তানভিনা আফরিনকে, আবৃত্তি শুনতে মন চাচ্ছে, একদম আবৃত্তিতে চলে যাবো আমরা কিছুক্ষণের নিশ্চয়ই। ভিতরে। শিলুর ভাই চলে এসেছে, কমেন্ট করেছে জেসি। রুনা রহমান লিখেছে স্নেহাদি, নাম ভুল করে ফেললাম, এরকম বানান ভুল হতেই পারে না না, বন্ধু, কোনো ব্যাপার না। কোনো আসলে ব্যাপার না। হচ্ছে মানুষের ভালোবাসাটা হচ্ছে, ওই যে বললাম না, ভালোবাসাটা সব থেকে আসল। আপনারা যে এত ভালোবেসে এতক্ষণ ধরে আমাদের সাথে রয়েছেন এই প্রোগ্রামটায়, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, মানে আমার কাছে তো অন্তত। স্নেহা, এবার একটা কবিতা হয়ে যাক তোমার পক্ষ থেকে। একদম। আচ্ছা, একজন তো এখানে রয়েছে, আমি নামটা বলছি না, আমি একটু পর বলবো। তো সে থাকতে থাকতেই বরং তার কবিতাটা হয়ে যাক। যদি কোনো ভুল হয়, থাকবে, আহ চিন্তা করো না, বন্ধু আমার আমাকে প্রোগ্রাম ক্ষমা সবাই করো। শুরু থেকে দেখে। পদ্মকুঞ্জ রিপন আমাদেরকে শুভকামনা জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দিস মিন্স আ লট। সাফিকা জহুরা জেসি লিখেছে লাভ ইউ ডিয়ার, দাঁড়াও আমাদের এত জমে গেছে যে এটা একটু দেখিয়ে দিই। পারভেজ পিয়াস আচ্ছা, ভিউ চলে এসেছে, সুন্দর দেখাচ্ছে আর দুজনকে, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ, ইউ। থ্যাংক ইউ সো মাচ পিউ। ইফাতারা সুলতানা চলে এসেছে, বাহ গুনিরা, থ্যাংক ইউ সো মাচ, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আবৃত্তিকার ইফাতারা সুলতানা, খুব ভালো লাগছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার স্নেহার কাছে যাচ্ছি।
স্নেহা, তোমার ঝুড়িতে কি আছে কবিতা? হ্যাঁ, আচ্ছা দিদি, তোমার আজকে মনটা একটু অস্থির অস্থির করছে গো? না গো, কারেন্ট ছিল না তো, অনেকক্ষণ টেনশনে ছিলাম। করছিল এখন করছিল খুব টেনশনে তাই ছিলাম, তো। আমি জানি যে তোমাকে আমি রিচ করতে পারছি না, এমনই একটা অবস্থা। তারপর দেখছি 9টা বাজতে আমারও না মনটা, হ্যাঁ ঠিক, তোমার যখন কারেন্টটা ছিল না অস্থির অস্থির করছিল, আমারও না তুমি টের মনটা আজকে বেশ পেয়েছো, অস্থির অস্থির করছে জানো তো। তুমি টের পেয়ে তা গেছিল, তুমি মনে হ্যাঁ, জানান টের, ওইটাই মানে যতই হোক দিদি না তো, বোনের কথা মানে মনের কথা তো একটু একদম হলেও বোন একদম। হয়ে জানবো। তো আমারও আজকে মনটা একটু অস্থির অস্থির করছে, কিন্তু কেন করছে সেটাই বুঝতে পারছি না জানো তো। যাই হোক, এই অস্থির মন নিয়ে একটা কবিতা হোক। একদম। কবিতাটার নাম অস্থির মন, ও, কলমে জেসি, মানে আমার বান্ধবী জেসি, জেসি রয়েছে। আমি সেই জন্যই আরো বললাম যে সে থাকতে থাকতে পড়ি, ভুল ত্রুটি বন্ধু ক্ষমা করবে। জেসি আছে, জেসি আছে, একদম জেসি আছে, জেসি আছে। জেসিকে থাকতেই হবে। শুরু করছি। মনটা বড় অস্থির আজ, জানি না কেন। এতদিন আকাশে উড়ন্ত পাখি দেখে মনে হতো স্বাধীনতার সুখে ডানা মেলে উড়ে বেড়ায় মুক্ত মনে, কিন্তু আজ মনে হচ্ছে ছুটছে, দিগন্ত হতে দিগন্ত ছুটছে কিছু না কিছুর খোঁজে। কিসের খোঁজ জানি না, তবে ছুটছে আর ছুটছে। অস্থির দিনভর, অস্থির আনমনে, ঝর্ণার সাথে নদীর মিলন, যেন স্বর্গীয় আলিঙ্গন। তবে কেন আজ উপলব্ধি করছি সকল বিষাদ, সকল অশ্রু, ভারাক্রান্ত সকল অনুভূতি সমর্পণ করতে ব্যাকুল, অস্থির প্রতীক্ষণ, অস্থির আগ্নেয়গিরির লাভা পড়বে বলে, অস্থির গুমোট মেঘ বৃষ্টিতে ভেজাবে তাই, অস্থির রেণু ফুল ফোটাতে, অস্থির মাঝির বৈঠা কুলের নৌকা ভেড়াতে, অস্থির প্রকৃতি ঋতু বদলাতে রত, অস্থির চাতক পাখির দুটি আঁখি সুখের খোঁজে প্রতিনিয়ত, অস্থির প্রিয়ের মন প্রিয়কে সব বলবে বলে। মনটা যে বড় অস্থির আছে, জানি না কেন। কে দেবে বলে, উত্তর পাবো কোথায় গেলে? ধন্যবাদ। ধন্যবাদ স্নেহা, চমৎকার একটা সকল কবিতা মন পাঠ করলে। অস্থির হয়েও স্থির হোক এই লেখা, এই মানে লেখিকার এই লেখা স্থির হয়ে করে দিয়েছে। একদম স্থির করে দিয়েছে। দেখো, আহা সখী মন প্রাণ জুড়িয়ে গেল, সাফিকা লিখেছে। তারপর লিখেছে অপূর্ব কবিতা, ধন্যবাদ। সুমনা বড়ুয়া। থ্যাংক ইউ সো মাচ সুমনা, দিস মিনস আ লট। সাফিকা জহুরা জেসি লিখেছে চমৎকার আবৃত্তি, জেসি আপুর লেখা অসাধারণ এবং আবৃত্তি দারুণ। মালিহা মুন, আমাদের প্রিয় ছোট বোন। সাফিকা জহুরা জেসি লিখেছে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, একদম তোমাকেও কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। এক সমুদ্র ভালোবাসা, একদম 7 সমুদ্র ভালোবাসা, যাও এক বুক ভালোবাসা। ও বলেই যাচ্ছে, ও থামবে না আজকে। আমরাও অনেক অনেক ভালোবাসা দিলাম, আমি আর রিয়াদিও তোমাকে অনেক অনেক ভালোবাসা দিলাম। সুন্দর লিখনে, অসাধারণ আবৃত্তি। ধন্যবাদ। রুনা রহমানও আমাদেরকে মিষ্টি করে শুভেচ্ছা বার্তা দিয়েছে। সুমনা বড়ুয়া লিখেছে অসাধারণ, থ্যাংক ভালোবাসা ইউ। ভালোবাসা, তোমার কণ্ঠে শুনে প্রশান্তি পেলাম, একদম। এবার আমার কণ্ঠে শুনো, একটা কিছু হয়ে যাক। প্রেমেন্দ্র মিত্রের লেখা একটা কবিতা আমি পাঠ করবার চেষ্টা করছি। বেশ। ঝড় যেমন করে জানে অরণ্যকে, ঝড় যেমন করে জানে অরণ্যকে, তেমনি করে তোমায় আমি জানি। দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা, সেই আমার দেখা। স্থির আমি হই না, আমার জন্যে নয় প্রশান্তির পরিচয়। কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা, বাতিয়ে দিয়ে কে হয় বিদ্যুতের ব্যাখ্যা। সাগরের অর্থ মেলে সরোবরে, একটা মানে আছে পালিত পশুর চোখে, আর একটা মানে বন্য সাপদের বুকে। বৃথাই এই দুয়ের মিল খোঁজা, আমি থাকি আমার উদ্দামতায়, চেয়েও না আমায় বশ করতে, সহজ করতে।
কে জানে, হয়তো আমার জানাই সত্যকারের জানা। দুলে না উঠলে আকাশের বুঝি মানে হয় না। পৃথিবীকে নাড়া দিয়েই সত্য করতে হয়। তুমি আমার আকাশ, আমার দুরন্ত স্রোতে কম্পমান তোমার পরিচয়। তুমি আমার অরণ্য, আমার ঝঞ্ঝা বেগের প্রশ্রয় ও প্রতিবিম্ব। ধন্যবাদ। দারুণ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। লাইভে আবৃত্তি করতে একটু টেনশন লাগে, এটা কিন্তু সত্যি। একবারে চলে যায় তো। হ্যাঁ, মানে লাইভের থেকে আমরা এখন, মানে আমরা আসলে মানুষ তো অভ্যাসের দাস। আমরা এই লাইভটা অতটাও এখনো, সেই অভ্যাসটা এখনো আমাদের মনে হয় না সবার হয়েছে বলে। কিন্তু আমার মনে হয় মাইক্রোফোনটা ধরে বললে যতটা আমরা সাবলীল হই বা যেরকম ভাবে আমরা বলতে পারি, কিন্তু এখানে আসলে মনে হয় খুব টেনশন হয়। মানে কি হবে কি হবে, এরকম একটা ব্যাপার। আসলে কবিতা বলার থেকে আমাদের টেকনিক্যালি প্রবলেম গুলো নিয়ে বেশি আমাদের মাথায় ভাবনা চিন্তাটা মনে হয় বেশি বা করে, যেই একদম মনে এক হয় থেকে চলে গেল। যাচ্ছে, সরাসরি চলে যাচ্ছে, তো টেনশনটা নার্ভের উপর দিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, অসাধারণ হ্যাঁ। লিখেছে সুমনা বড়ুয়া। সুমনা বড়ুয়া লিখেছে ভালোবাসা ভালোবাসা, একদম। তোমার কণ্ঠে শুনে প্রশান্তি পেলাম। থ্যাংক ইউ সো মাচ। সাফিকা জহিরা দিচ্ছে অজস্র শুভেচ্ছা বার্তা দিয়েছে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, এত দ্রুত চলে যাচ্ছে। একরাশ মুগ্ধতা মালিহা মুন, থ্যাংক ইউ সো মাচ ছোট বোন। অপূর্ব আবৃত্তি জেনিতাপু, উফ উফ উফ। সাফিকা জহুরা জেসি, হ্যাঁ। কাজী মুস্তফা লিখেছে বাহ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মুগ্ধতা মুগ্ধতা একরাশ মুগ্ধতা জেনিতাপু, থ্যাংক ইউ। খুব সুন্দর, চমৎকার, দারুণ দারুণ আপু। লাইভে আবৃত্তি ভুল হলেও কোনো অসুবিধা নেই, একদম। থ্যাংক ইউ সো মাচ। এই অভয় বার্তাটা শুনে ভালো লাগলো, তবে আমরা শুদ্ধভাবে করার চেষ্টা করি সবসময়। একদমই তাই। আমরা কি এবার আরেকটা কবিতা তোমার কাছ থেকে শুনতে পারি স্নেহা? একদম। আমি একটু, তুমি ততক্ষণ আচ্ছা আচ্ছা, দাঁড়াও। না, আমি তাহলে বলে দিচ্ছি, তোমার যদি সমস্যা থাকে। আমি না, আমার পেয়ে গেছি, পরবর্তী, মানে আমি আসলে ফোনের মধ্যে রয়েছে তো পরপর একটু হ্যাঁ খুঁজতে হ্যাঁ, ইয়ে হচ্ছে। আচ্ছা, একদম এটাও একদম। আম, এটাও আমার একজন প্রিয়, খুব প্রিয় একজন দাদা, এবং ওপার বাংলারই মানুষ, সবার পরিচিত, সবাই তাকে চেনেন এক নামে, ফুয়াদ ভাই। এটা আচ্ছা, তার লেখা। আমি একটু চেষ্টা করছি, যদিও আগে একটি ভিডিও আমাদের রিলিজ হয়েছে এই কবি মানে লেখাটার ওপর, সেটা যারা শোনেননি তাদেরকে আমি একবার বলে রাখি, ফুয়াদ ভাইয়ের পেজে পাবেন। আর আমার স্নেহা বন্দ্যোপাধ্যায় আমার পেজ, আমার পেজে গিয়েও এই কবিতাটা পাবেন। অবশ্যই শুনে নেবেন, কারণ ওটা মনে হয় আরেকটু বেশি মনে হয় শুনতে ভালো লাগবে। আচ্ছা, আমি এখন একটু চেষ্টা করি। সমস্যা নাই, পড়ো। কলমে ফুয়াদ স্বপ্নম। অকথিত ভালোবাসা, আবার ভালোবাসায় ফিরে। ঝড় দেখেছো অরুণিমা? খুব দেখেছি। বারান্দা দিয়ে ধেয়ে আসে ঝড়, জানলার খিড়কিগুলি দরম দরম শব্দে বাড়ি খেতে থাকে অনবরত। বাতাসে যেন শতকোটি বছরের পাওনা আদায় বেরিয়েছে। বের হয়ে এসো তখন বারান্দায়। ছেলেটা পাগল নাকি? ভয় আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি সব ছিটকিনি লাগিয়ে ঘরের এক কোণে বসে ভয় কাঁপতে থাকি। সে আমি ঢের বুঝেছি। প্রথম দিনের আমাদের দেখা, শামুকের মতো কিরকম ভেতরে সেদিয়েছিলে তুমি। তো কি করব, এমন আধে খেলার মতো তাকিয়েছিলে যেন মেয়ের এখনই কোশমিটা। বারে, দেখবো না কেন, ঢের দেখেছি। কিন্তু জোছনা ছড়ানো রূপোর থালার চাঁদ যদি আকাশ থেকে হঠাৎই দুহাত তফাতের মাটিতে অবতরণ করে, তেষ্টায় মরতে বসে স্বয়ং ব্রহ্মপুত্র, আমি তো নস্যি। তোমার মাথা আর আমার মুন্ডু, মুখে কি কিছুই আটকায় না?
লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? কি ভালোবাসো না বলছো? চলে যাব কিন্তু ফিরে। শোনো, পুজোর ফুল আর গাছের ফুলে তফাৎটা হলো এই যে, পুজোর ফুল কারোর জন্য অর্পিত, আর গাছের ফুল যে পরে নেবে তার। আমার জন্ম পুজোর নিমিত্তে, বুঝলে বুদ্ধু? সবকিছু মুখে বলতে নেই, বুঝে নিতে হয়। ধন্যবাদ। চমৎকার, খুব সুন্দর হয়েছে, একদম মনের মতো। দেখো, এখানে অনেক কমেন্টস পেয়ে গেছি তোমার এইটার জন্য। স্নেহা, অনেক আদর ভালোবাসা রইল, এগিয়ে যাও অনেক দূর। আনিস মোহাম্মদ আনিস ভাই আমাদের প্রবাসী বড় ভাই বলেছেন। থ্যাংক ইউ সাফিকা দাদা, জোহরা পাশে থাকবেন, প্রণাম নেবেন। ফার্স্ট সনমকে মেনশন দিয়ে দিয়েছে সাফিকা জোহরা জেসি। বাহ বাহ বাহ, চমৎকার। আরো থ্যাংক লিখেছে ইউ জেসি। অসাধারণ, চমৎকার। আবৃত্তি লিখেছে আনিস মন্ডল আনিস, অবশ্যই চমৎকার, মানে সেই রকম চমৎকার। ওয়াও, খুব ভালো লাগলো। কাজী মুস্তাফা থ্যাংক ইউ। লিখেছে, আপু এটা আমার কথা নয়, এই কথাগুলো বলেছেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ ও অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের কথা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাচন ভঙ্গিটাও বেশ, একদম, ও খুবই চমৎকার করে কথা বলে। নিশাদ চাকলাদার বলেছে সুন্দর, থ্যাংক ইউ সো মাচ নিশাদ। থ্যাংক ইউ। নিশার দিকে অনেক দিন পর অনেক অনেক ভালোবাসা। ফুয়াদ ভাইও সামনে আছেন, আমার প্রণাম নেবেন, কারণ আমি জানি ফুয়াদ না সালাম কতটা বলেছে, এখানে বলতে পেরেছি। ভালো লাগছে ফুয়াদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। আমি যাচ্ছি পরবর্তী কবিতায়। আমি কোনো আগন্তুক নই, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাই বাঁশ বাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো আগন্তুক নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপ্নিক নিয়মে এখানেই থাকি। আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকে ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্যে নত কদমানি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈছায় লাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। আমি কোনো আগন্তুক নই। ধন্যবাদ। বাহ, কি অপূর্ব লাগলো, মানে বলতে মানে ভাষা নেই, ভুল সত্যি হয়েছে, খুব ভালো লাগলো। আবৃত্তিতে ভুল হয়েছে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। ফুয়াদ সালাম কিন্তু লিখেছে স্নেহা, বোঝা যায়নি। থ্যাংক ইউ সো মাচ। মন কারা একদম ধন্যবাদ কৃতজ্ঞতা দাদা, জানাই। প্রণাম নেবেন আমার। জেনিত আপু আজ টিপ পড়েননি, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। নিশাদ চাকলাদার লিখেছে চমৎকার, কাজী মুস্তাফা লিখেছে ওয়াও, আনিস মোহাম্মদ আনিস লিখেছে আজ দুজনেই ভীষণ গুণী, পরস্পরের আবৃত্তি হচ্ছে অসাধারণ। কি যে বলেন, কোথায় স্নেহা আর কোথায় আমি,
এটা কোনো কথা হলো? বাবা, এটা এটা একদম আমি তো অন্তত বিশ্বাস করতে পারবো না, আমি একদমই এটা বিশ্বাস করতে পারবো না। শুরুটা আমাদের অনেক টেনশনের মধ্যে দিয়ে হয়েছিল, হবে কি হবে না প্রোগ্রামটা, কিন্তু যাই হোক হ্যাঁ, আমাদের আমাদের ভিতরে এত বন্ধু বান্ধব এবং এত ভিউয়ার্স চলে এসছে, আমাদের একদমই খুবই তাই। ভালো লাগছে। একদমই তাই। সুমনা বড়ুয়া বলেছে ভীষণ সুন্দর হচ্ছে মিষ্টি কণ্ঠের দুই আপুর আবৃত্তি। সুমনা, তোমার ভয়েস অনেক সুন্দর, তুমিও আমার অনুষ্ঠানে কিছুদিন পর আসবে, তুমি অনেক ভালো আবৃত্তি করো, তোমার আবৃত্তি শুনে আমরা ঋদ্ধ হব। পদ্মকুঞ্জ রিপন লিখেছে অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ভাই, দিস মিনস আ লট। এবার যাচ্ছি স্নেহার কাছে। স্নেহা, তোমার ঝুড়িতে কি আছে? আচ্ছা, এবার আমি যেটা পড়বো এটাও আমার একটি ভিডিও রিলিজ হয়ে গেছে আমারই পেজে। আমি আচ্ছা, এটি একটি বাচ্চা মেয়ের মানে লেখা। আচ্ছা আচ্ছা। গ্রামের মেয়েটি কিন্তু এত সুন্দর লেখে, তার লেখা এত ভালো, মানে বলে বোঝাতে পারবো না, কিন্তু কোথাও যেন আমার ওর লেখা আমার ভীষণ মনে দাগ কাটে, মানে ভীষণ একদম। বাস্তব কিছু জিনিস ও তুলে ধরে ওর কলমে। তো আমি একটু চেষ্টা করছি। তার আগে একটু বলে নি, সব পেশাতেই ভালো খারাপ মানুষ থাকে, কোনো পেশাতেই এরকম নয় যে আহ, সবাই খারাপ হয় বা সবাই ভালো হয়। তো আমরা সেই পেশাগুলোর মধ্যেই আমরা একটা মানুষকে বিচার করে হাজার জন মানুষের কে বিচার করতে, মানে একটা মানুষকে দেখে হাজার জন মানুষকে আমরা বিচার করতে পারি না। তো সেই নিয়েই এই কবিতাটা। আপনারা কবিতাটা শুনুন, কবিতাটার মধ্যে অনেক কিছুই হয়তো বুঝতে পারবেন, আসল কিছু সত্য জানতে পারবেন, এবং কিছু ঘটনার আহ কি বলবো, মানে অন্তরালের সত্যর খবর সাথেও জানতে পারবো। আপনারা, হ্যাঁ, সত্যর সাথেও আপনারা বুঝতে পারবেন যে লাস্ট অব্দি আহ সবাই খারাপ নয়, এর মধ্যে কবিতাটার মধ্যে উত্তর খুঁজে পাবেন। আমি শুরু করছি। একদম। লেখাটার নাম পুলিশ মানে ঘুষখোর নন, কলমে পদ্মাবতী মণ্ডল। আমি পেশায় একজন পুলিশ কর্মী, অবশ্য সেইটা আমার বর্তমান পরিচয়। থানা থেকে বাড়ি আর বাড়ি থেকে থানা, এই আমার চেনা রাস্তা। এই পেশায় আসার পর থেকেই আমাকে ভুলে যেতে হয়েছে আমার ছোটবেলার খেলার মাঠ আর বাড়ির সেই এককালে উঠোনটা, যেখানে মা দাঁড়িয়ে ঠাকুর পুজো করতো, বোন খুনসুটি আর আবদার করতো, সঙ্গিনী চায়ের টেবিলে চা সাজিয়ে বসতো, আর 2 বছরের ছেলেটা পিঠের ওপর চড়ে চল ঘোড়া বলতো। এখন টাইম টু টাইম ডিউটি আওয়ার্সে আমাকে মনে রাখতে হয় কোন পাড়াতে আজ দলগত অশান্তিতে সাধারণ মানুষের হয়রানি হয়েছে। জায়গার মীমাংসা করতে দুই ভাইয়ের অশান্তিতেও সেই থানার ল্যান্ডলাইনে ফোন। সবচেয়ে বড় কথা, এই মহামারীর প্রাককালে যেখানে সবাই ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, সেখানে আমাদের 24 ঘন্টা ডিউটি। তবু কোথাও সামান্য ভুলচুক হলেই সেই কনস্টেবল হোক কিংবা সাব ইন্সপেক্টর আর কোনো বড়সড় দারোগা, এক ডাকে আঙুল তুলে দিয়ে সাধারণ মানুষ খালাস। শুধু ওরা ঘুষখোর তকমা লাগিয়ে দিতে পারলেই নিজেদের মধ্যে পিঠ চাপড়াচাপড়ি করে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে। এটা এমন কিছু ঘটনা নয়, খুবই সাধারণ ঘটনা। প্রায়শই সততার দিকে থাকলে আমাদের দিকে আঙুল উঁচিয়ে কেউ একজন কটূক্তি করে, কি, কত টাকা ঘুষ খেয়েছেন? আজও এ সমাজ, আমাদের দায়িত্ব কর্তব্য ত্যাগ নিষ্ঠা এসব কোনো নজরেই পড়ে না কারণ। আমাদের বাড়িতে থাকা মানুষগুলো অসহায়ের মতো তাকিয়ে থাকে আমরা কখন ফিরবো, আদেও ফিরবো কিনা। সাধারণ মানুষের মীমাংসা করতে গেলে আমরাই ওদের রোষে পড়ে কখনো কখনো আঘাতপ্রাপ্ত হই, কখনো কখনো মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ে। কিন্তু ডিউটির কাছে মাথা বিক্রি করা আমরা কপালের রক্ত মুছে আবার মিটমাট করতেই ব্যস্ত হয়ে পড়ি। আমাদের বাড়ির মানুষগুলোকে দেখলেই বড় বড্ড মায়া হয়।
ওদের অপেক্ষা, ওদের ত্যাগের কাছে আমাদের পরিশ্রমটা বড্ড ফিকে। কিন্তু তবুও কেউ না কেউ দিনের শেষে আঙুল তুলে বলে ওঠে, ওরা যা ঘুষ খায় তাতে 14 পুরুষ বসে খাবে। আচ্ছা, একবার বুকে হাত রেখে বলুন তো, পুলিশ মানেই তাকে ঘুষখোর হতে হবে? পুলিশ মানেই তাকে অপরাধ লুকোতে হবে? সব পেশাতেই তো কিছু না কিছু শতাংশ মানুষ খারাপ থাকেন, সেটা শুধু পুলিশ বলে নয়। তবুও আমরা নিজেদের অস্তিত্বের যুদ্ধে আজও প্রমাণ করে উঠতে পারলাম না আমাদের মধ্যেও এমন সৎ মানুষ আছেন যারা তোয়াক্কা করে না বৃষ্টির, ঝড় কিংবা ঝঞ্ঝাট। তারা পরোয়া করে না ভূমিকম্পের, তারা পরোয়া করে না রোদে, এমনকি তারা পরোয়া করে না খিদে। শুধু সামনের পথে, সত্যের পথে, জয়ের পথে এগিয়ে নিয়ে যায় আইনকে। আর সেই সততার পথে চলতে গিয়ে কত খাঁকি উর্দি পড়া মানুষগুলো পড়ে থাকে রাস্তার পাশে জলা ঝুঁপে, পরদিন সকালে খবরের হেডলাইন। দলগত অশান্তিতে মেটাতে প্রাণ হারালেন অমুক থানার সাব ইন্সপেক্টর। আর আমাদের জীবনের মূল্য কোথায় লেখা হয় শুধু কয়েকটা মানুষের খারাপ কাজের হিসাব বিচার করে। আমরাও তো কারুর ঘরের ছেলে, কারুর স্বামী, কারুর ভাই, কারুর পিতা। তাহলে আমাদের একটু মানুষ বলে ভাবতে পারেন না? খামোখাই পুলিশ নামটা শুনলেই চোখ বুজে ঘুষখোর বলে দেওয়ার আগে একটিবার, শুধু একটিবার ভেবে দেখবেন সবাই সমান নয়। ধন্যবাদ। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমরা অনেক কমেন্টস পেয়ে গেছি বাই দিস টাইম, প্রচুর প্রচুর প্রচুর। আরিফ মল্লিক ভাই চলে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ছোট ভাই, দিস মিন্স আ লট। অসাধারণ আবৃত্তি বলেছেন, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। গাজী শাহাবুদ্দিন আরো ধন্যবাদ দাদা। একদম শুনছি, শেষ পর্যন্ত মিলাতে পারবো কিনা জানি না। আনিস মন্ডল আনিস ভাই বলেছিলেন শুরুতে, কবিতাটি শুরু হওয়ার সময়, জেনিত আপু তোমার চুল বাঁধাটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। বাহ, চমৎকার, ধন্যবাদ দিদি। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আরিফ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। সাফিকা জহুরা জেসি, আনিস মন্ডল আনিস বলেছি শুনেছি আর বাস্তবতা অনুভব করছি, বাস্তবতায় সমৃদ্ধ অপূর্ব কবিতা ও আবৃত্তি। সুমনা বড়ুয়া, আনিস মন্ডল আনিস অপূর্ব, অসাধারণ বাস্তব কবিতা, চমৎকার আবৃত্তি আনিস মন্ডল আনিস। যাক, তার ভালো লেগেছে কবিতাটা শেষ পর্যন্ত, সে তো খুব চিন্তা ভাবনা করছিল। আচ্ছা, আমি যাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনায়। নোলক। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষেই, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলেন, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে, বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে, জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, বনের সবুজ বনের হরিণ টিয়ে করে রে ঝিকমিক, বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরে ফিরতে চাই, কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরি না তো, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো, বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ, দুলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরবো না। ধন্যবাদ।
অসাধারণ, মানে ছন্দটা এত সুন্দর, রিদিমটা একদম আমার খুব ভাল লেগেছে। একদম। জেনিথের চুল বাঁধা, ইউরোপীয় মেয়েদের মতো। থ্যাংক ইউ সো মাচ। কি শুরু হয়েছে? আমার মায়ের, হ্যাঁ একদম আমার মায়ের নোলক। আনিস মোহাম্মদ আনিস ভাই লিখেছেন, চমৎকার চমৎকার আবৃত্তি আপু, থ্যাংক ইউ। আজকেও ভুল করছি, আজকে কি হয়েছে আমাদের, ভুলের পর ভুল। গুড ইভিনিং, ঋতুপর্ণা রায় চৌধুরী চলে এসছে, ওপার বাংলার আমাদের প্রিয় আবৃত্তিকার, কবি এবং প্রিয় ব্যক্তিত্ব। থ্যাংক ইউ সো আমার মাচ। আমাদেরও খুব পছন্দের একজন, আমার খুব প্রিয় একজন দিদি। বিউটিফুল রিসাইটেশন, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার প্রোগ্রামটা দেখতে থ্যাংক ইউ। চেয়েছিলাম, কারেন্ট ছিল না গো, আমাদের কারেন্ট ছিল না, তাই না? স্নেহা জানে কি ঝামেলার ভিতর হ্যাঁ, দিয়ে না, একদম। ঋতুপর্ণাদির আমাদের যখন ইয়েটা হচ্ছে তখন ঋতুপর্ণাদি অনলাইন ছিলেন, মানে তখন লাইভ হ্যাঁ, ওটা আমার করছিলেন। দেখার আমি ইচ্ছা পরে ছিল, রেকর্ডটা কারেন্ট ছিল না দেখবো। তো। আমি জাস্ট একটা কমেন্ট করে তখন আমি ঢুকে পড়েছি। স্নেহা, খুব ভালো আচ্ছা, লাগছে। থ্যাংক ইউ দিদি। আমি রেকর্ডটা পরে শুনবো, কারণ আমি তখন এখানে আবার লাইভটা শুরু হয়ে গেছে আমার। আমি জন্য জাস্ট একটা কমেন্ট করেই চলে এসেছি। আমি অনেকদিন পর ঋতুপর্ণাদিকে লাইভে দেখলাম আর কি। স্নেহা যখন জেনিথের কবিতা আবৃত্তি শুনে তখন মনে হয় সে অবুঝ বালিকা। বাবা, থ্যাংক ইউ সো মাচ, আদর করে বলেছেন। আনিস মন্ডল আনিস ভাইয়া। আচ্ছা, আমাদের এখানে সাউন্ড ক্লিয়ার না, থ্যাংক ইউ সো মাচ কিন্তু জানানোর জন্য। আমাদের সবাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন হ্যাঁ, কাইন্ডলি একটু যারা দেখছেন। একটু জানাবেন, কারণ আজকে একটু না আমাদের ইয়ে। থ্যাংক ইউ ঋতুপর্ণা দি, বোথ অফ ইরা দি, ইউ, তোমাকে আমাকে দুজনকেই লিখেছে। একদম একদম। ঋতুজি হ্যাঁ, কি আজকে একটু চমৎকার করে। টেকনিক্যালি অনেক কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। পরে একটু দেখবো কেউ গো, জানান যে। ফিডব্যাক দিব, ফিডব্যাক দিব। তোমার একদম প্রোগ্রাম দেখার আমার ইচ্ছা ছিল, অনেস্টলি আমার ইন্টেনশন ছিল, কিন্তু আজকে এমন ঝামেলা গেল। স্নেহা পুরো সাক্ষী যে কি ঝামেলা একদম গেছে। একদম সত্যি তাই। এখন আমাকে একদম। দেখেও তো কিছুটা বোঝা যাচ্ছে আমি কি অবস্থায় রয়েছি। আমিও একজন তার সাক্ষী হয়ে রয়েছি। শুনছি, আচ্ছা ঠিক আছে। আমরা যাচ্ছি স্নেহার কাছে পরবর্তী পরিবেশনার জন্য। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? মানে সেটা যদি আপনারা একটু কেউ জানান তাহলে খুব ভালো হয়, মানে ক্লিয়ার শুনছি বলেছে, ভয়েস পাওয়া যাচ্ছে কিন্তু। শুনছি বলেছে আনিস মন্ডল আনিস ভাই। আচ্ছা, আর বেশ। এই যে সুমনা বড়ুয়া বলছে সবকিছু ক্লিয়ার হ্যাঁ, আছে আমার সবকিছু কাছে। ক্লিয়ার আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই লেখাটা উম প্রত্যেকটা মেয়ের জীবনটা হচ্ছে একটা লড়াইয়ের। শুধু মেয়েদের, বিশেষত মেয়ে বলে আমি উদ্দেশ্য করছি, আমি মেয়ে হিসেবে আমি সেটা একদমই বলবো না। প্রত্যেকটা মানুষের মানুষ লড়াই করে জীবনটাকে, হয়তো সারাটা জীবনকেও, সারা জীবনের যেটুকুনি লড়াই থাকে, কারোর কম কারোর বেশি সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু মোট কথা জীবনটা হচ্ছে সব মানুষের লড়াইয়ে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়তো একটু বেশি কোথাও। আমি মেয়ে হিসেবে হয়তো কোথাও একটা মনে হয়। তো যাই হোক, যে লিখেছে সেও আহ মানে একটি মেয়ে। আচ্ছা, আমাদের একটি ছোট বোন, সে সদ্য লেখা তার শুরু শুরু আর কি। আচ্ছা, তো লেখাটি আমার পড়ে খুব ভালো লেগেছে, কারণ ও ফেসবুকে যখন দেয়, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। আমি একটু পড়ার চেষ্টা করছি। একদম। কলমে অনিশা বাগ, লেখাটির নাম লড়াই। মেয়ে মানুষদের আবার স্বপ্ন থাকে নাকি? থাকে নাকি কোনো ইচ্ছে? আর যদি থাকতোই, তাহলে মেয়েরা তার পছন্দের জামাগুলো পরার আগে সমাজের কথা ভাবে না কেন? কেন নিজের ইচ্ছের দাম দেয় না? কেন তারা ট্রেনে বসে ভয়ে ভয়ে দাঁড়ায়? এবং বাসেও তারা কেন ভয়তে দাঁড়ায়? তাদের প্রতিটা পদক্ষেপে অন্যের জন্য নিজের ইচ্ছের স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয়। মেয়েরা নেশা করলে তো কিছু মানুষ এমন ভাবে তাকিয়ে থাকে যেন মেয়েটা খুন করেছে। তারাই আবার কোনো তারাই আবার কোনো ছেলেকে নেশা করতে দেখলে স্মার্ট ভাবে। কি লাভ এত পড়াশুনো করে? সেই তো বিয়ের পরে বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, রান্না করতে হবে। একটা মেয়ের পড়াশোনা থামিয়ে যখন তার বাবা মা তার বিয়ে দেওয়া হয়, কেন তাকে তার শ্বশুর বাড়ি থেকে জিজ্ঞেস করা হয় না সে পড়াশোনাটা আবার শুরু করতে চায় কিনা?
রাতে রাস্তায় বেরোনোর আগে বাড়ি থেকেও বলে দাদাকে নিয়ে বেরোতে, কারণ একজন ছেলে সাথে একজন ছেলে সাথে থাকলে নাকি কোনো রকম ভয় থাকে না। কি অদ্ভুত, তাই না? আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একজন ছেলের হাত থেকে রক্ষার জন্যই অন্য একজন ছেলের ওপর নির্ভর থাকতে হয়। আমরা আর কত কত এইভাবে চলবো? আমরা আর কবে স্বাধীন হব? আমাদের তো অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার। এমন একতরফা স্বাধীনতার মানে কি? ধন্যবাদ। আসলে আমার লেখাটা, যেহেতু আমি ফোনটা একটু ডিস্টেন্সে রাখছি বলে আমার লাইনগুলো হয়তো ইয়ে হয়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই জন্য ফোনটা আবার হাতের কাছে নিয়ে নিলাম, কারণ আমার চোখটা ধাঁধি যাচ্ছিল বলে। যেহেতু ফোনটা মানে খুব হোয়াটসঅ্যাপে লেখা, বড্ড ছোট, তারপরে আমি দূরে রেখেছি, সেই জন্য আমি একটু কাছে নিয়ে নিলাম। নিয়ে নাও, সমস্যা নাই। হ্যাঁ, আমরা এখানে শুনেছি যে আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছে পদ্মকুঞ্জ রিপন, অনুমতি দিলে কবিতা দিব। ভাই কবিতা পাঠান, সমস্যা নাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। আমার পেজ স্নেহা বন্দ্যোপাধ্যায়। স্নেহা স্পেলিংটি আমার ইয়েতে দেখুন, এখানে নাম লেখা আছে, এই নামেই বাংলা এরকম হরফে লেখা আছে স্নেহা বন্দ্যোপাধ্যায়। আমার পেজে পাঠান, আমি নিশ্চয়ই পড়ার চেষ্টা করব। আমার ভয়েস, আমি বারবারই বলি, আমার ভয়েসের সাথে যদি, কারণ আমার ভয়েসের সাথে সব লেখা খুব একটা যায় না আমি মনে করি ব্যক্তিগতভাবে, তবে আমি চেষ্টা করি পড়ার, সব রকম কবিতাই একটু কভার করার চেষ্টা করি। লেখা দিলে নিশ্চয়ই পড়বো, তবে একটু সময় দিতে হবে, এইটুকু। একদম। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন স্নেহা একটি তোমার একটা পরিবেশনা দাও, তারপর আমি বলে শেষ করে দিই অনুষ্ঠান। বেশ। 1 ঘন্টা কত দ্রুত চলে যায়, তাই না স্নেহা? কিভাবে চলে গেল, মানে আমি না সত্যি বুঝতেই পারলাম না যে 1টা ঘন্টা চলে গেল, কিভাবে চলে গেল। আসলে আমরা হয়তো এই এত মানুষ আমাদের সাথে রয়েছেন, আমরা এতটা সারাটা সন্ধে এইভাবে গল্প করে কবিতা বলে আড্ডা দিয়ে কাটালাম। মানে রবিবারের সন্ধেটা তো আজকে পুরো জমজমাট। হ্যাঁ, মানে খুব জমে উঠেছে। আর 1টা ঘন্টা যেভাবে চলে গেল বুঝতেই পারলাম না, সত্যি কথা বলতে। একদম। আচ্ছা, স্নেহার পরীক্ষা আছে গো সুমনা, স্নেহার পরীক্ষা আছে। স্নেহা ও লিখেছে আরো কবিতা আবৃত্তি শুনতে চায়। স্নেহা, না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করছি। তবে আমি আপাতত এটা বলি, তারপর যদি আমাদের সময় থাকে নিশ্চয়ই আমি আর একটা কবিতা বলার চেষ্টা করব সেই মুহূর্তে। আপাতত বলি, তারপর ইরাদি একটি কবিতা শোনা। তোমার যদি রেডি থাকে তুমি পরপর দুটি পরিবেশনা করে ফেলো, দুটি কবিতা পাঠ করে ফেলো। ঠিক, আমাকে তো খুঁজতে হবে, তার মাঝে আমি চাইছি না টাইমটা ওয়েস্ট হোক, তুমি তার মধ্যে পড়ে নি। কমেন্ট ধরবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই কবিতাটা আমরা বেশিরভাগ শুনেছি আমাদের এপার বাংলার আমার খুব পছন্দের একজন খুব মানুষ, যার কবিতা আমি প্রায় শুনি, মানে প্রায় সময় শুনি, ব্রততী বন্দ্যোপাধ্যায়। মানে তার কণ্ঠে শুনে এই কবিতাটা আমরা অভ্যস্ত, কিন্তু আমার কণ্ঠে কতটা ভালো লাগবে আমি জানি না আপনাদের, তবে আমি চেষ্টা করছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কিন্তু ব্রততীতির কণ্ঠে এই কবিতাটা ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আমি একটু চেষ্টা করছি। লেখাটার নাম কন্যা শ্লোক। কেউ বলেন আমার দুর্গা, আবার কেউ বলেন মা তুঝে সালাম। কলমে মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্ঘর বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর
ক্ষমতায়ন। তার মহাত্মে চিরজাগরুক আগুন জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছাতে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা পেয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটার শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়াশোনা শেখার সুযোগ। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, তোমরা কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে, অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে দুর্বার, মহাকাশ চারি হবে বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে, সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে, মহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে, সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে বন্যা। আমার দুর্গা নারীর গর্ভে রক্ত মাংস কোন। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে লক্ষ্ণ মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ে আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গ এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মব্রতে, রান্নাঘরে আতুর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সামনে শ্রেণী সামনে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। ধন্যবাদ। চমৎকার, খুব ভালো লাগলো। তোমার আবৃত্তি যেমন, কথা সেরকম, আমরা পুরো ডুবে গেছিলাম। মানে আমার আর কি এখন এতটাই অসুবিধা হচ্ছে দেখতে। প্রথমত ঘর অন্ধকার, আমি এখানে লাইট আর কি, আমার টেবিল ল্যাম্প এখানে একটা এমার্জেন্সি জ্বলছে, তো সেটার আলোতে আর ফোনের আলোতে আমি একটু পড়ার চেষ্টা করছি। আমার হাতের লেখা না খুবই ছোট ছোট, হ্যাঁ, মানে তার মধ্যেও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আজকে পরিস্থিতিটা না সব ব্যাপারে আর কি খারাপ। এখনো ইলেকট্রিসিটি আসেনি তোমাদের? না, এখনো আসেনি না? আমি যে ঘেমে ঘামছি বসে বসে, কষ্ট হচ্ছে সেরকম না। ঠিক আছে, আরেকটি পড়বে নাকি শেষ করে দিব? আমি না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি আরেকটা বলছি, তুমি কি ততক্ষণ বলবে? না, ঠিক আছে, তুমি বলে নাও, খুঁজে নাও। আমি ততক্ষণে অনেকগুলো পড়ে পেয়ে গেছি। আচ্ছা, কমেন্ট। সুমনা বড়ুয়া লিখেছে অপূর্ব আবৃত্তি দ্বীপ ভাই। স্নেহা, আনিস মন্ডল আনিস লিখছে স্নেহা নিশ্চয়ই সত্যের পক্ষে প্রতিবাদী। নিশ্চয়ই সবাই আমরা সত্যের পক্ষে প্রতিবাদী। ভালো লাগলো। এটা একটু আছে, আমি প্রতিবাদিতা মানে প্রতিবাদটা মনে হয় একটু বেশি করি। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে শিখিনি, আর আগামী দিনেও সেটা করব না। আর আমি সকলকে, আমার ছোট যারা, আমি তাদেরকে সকলকেই বলি যে অন্যায় প্রতিবাদ করো। উপরওয়ালা যিনি আছেন আমাদের মাথার উপরে, উনি তোমায় আশীর্বাদ করবেন কোনো না কোনো দিকে। এটা আমি মানি ব্যক্তিগতভাবে। কবিতা আবৃত্তি শুনতে চাই লিখেছে সুমনা বড়ুয়া। আগামী রবিবারে আবার প্রোগ্রাম শুরু হবে। এই প্রোগ্রামটি হয় প্রতি রবিবার। আগামী রবিবারে নতুন কোনো গেস্ট আসবে এবং নতুন কোনো আবৃত্তি শিল্পী আসবেন। আশা করি তখন ভালো লাগবে দেখতে, তখনও ভালো লাগবে দেখতে। মলিহা মুন লিখেছে আরো কিছুক্ষণ থাকেন।
আসলে থাকতে আমাদের ইচ্ছা করছে, কিন্তু স্নেহার তো কষ্ট হচ্ছে, কারেন্ট নেই ওদের অনেকক্ষণ ধরে কারেন্ট। আজকে আজকে খুব ঝামেলা যাচ্ছে, মনে হয় কোনো বৃষ্টি হচ্ছিল সকালে, আমি জানি না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, কারণ আমি সাধারণ একজন মানুষ। আপনাদের লাইভে আমি নতুন, তাই সবার অপরিচিত, সবাই জন্য শুভকামনা। অপরিচিত নয় ভাইয়া, আমরা সবাই এখানে পরিচিত হওয়ার জন্য এসেছি। ভালো লাগলো পরিচিত হয়ে। পদ্মকুঞ্জ রিপন, থ্যাংক ইউ ভাইয়া সঙ্গে থাকার জন্য। এভাবেই সঙ্গে থাকবেন আশা করি। আগামী রবিবার দেখা হচ্ছে। দেবারতী ঘোষ চলে এসছে, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ দেবারতী। দেবারতী ঘোষ ওপার বাংলার আরেকজন আবৃত্তিকার, আমার প্রোগ্রামে আসবে, কোন একটা প্রোগ্রামে আসবে। দেবারতী ঘোষ চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আছেন, আমাদের দুজনের কবিতা শুনছেন, আমাদের আড্ডায় আপনারাও সামিল হয়েছেন, দেখে সত্যি খুব ভালো লাগছে। একদম ভালো লাগছে আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে যারা আজকে আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় জুড়ে আমাদেরকে কমেন্ট করে সঙ্গ দিচ্ছেন, সবাইকে আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা আর শুভকামনা। আমরা যাচ্ছি স্নেহার পরবর্তী পরিবেশনায়। বেশ, এটাও আমার খুব প্রিয় একজন লেখকের, মানে কবির লেখা। অনেকেই তার নাম শুনেছেন এবং তার নাম খুবই পরিচিত এবং আমার ভীষণ প্রিয়। জয় গোস্বামীর লেখা আচ্ছা, মেঘ বলতে আপত্তি কি, এটাও আমার পেজে পেয়ে যাবেন। একদম মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্ছুরি হয়। হ্যাঁ, জোচ্ছুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিত জানত খেলা, শক্ত গুটি পেলে জায়গা দিয়ে সরিয়ে দিতাম আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফকের ঝোল, ঝপাং করে গুটিয়ে দিত গুটির দিক ভুল। এইখানে না, এইখানে, এইটা না, ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল গুটির বাক্সটা। গুটিরও সে প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও। আপিতিস কাক কলসিতে তো ডুবিয়েছিল, জল তো পড়ে খাক। খাঁ খাওয়া সেই কলসিটা আবার পরের বছর চলে। থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে, ঘুরেও গেছে 2-3 বছর ওই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। ধন্যবাদ। মালিহা মন লিখেছে, আহা কি কণ্ঠস্বর। অনেক অনেক ভালোবাসা দুই আপনার প্রতি। শুভরাত্রি। দারুণ দারুণ দারুণ। আনিস মন্ডল ভাই লিখেছেন। আজকে আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার লেখা একটা কবিতা কি পাঠ করব? একদমই ঠিক আছে। আমি সচরাচর লিখি 1 মিনিট রিসাইটেশনের মতো কবিতাগুলো পড়তে 1 মিনিট লাগে। তো শুরু করছি। গল্পটা সমুদ্র আর সৈকতের। কলমে ও কণ্ঠে আমি ইরা জেনিত। আমি নিজেকে কবি দাবি করি না, কিছু খেরো খাতা তুলে দেই, তার ভিতর থেকে একটা পাঠ করছি। জানো, সমুদ্র বলতে আমি তোমাকে বুঝি। ঠিক ধরেছ, আমি তোমার বালিময় সৈকত।
আমাতে তুমি আছড়ে পড়ো জোয়ারে, আর ভাটায় আমি তোমার বিরহে বিলীন। অনন্ত আবেগের এই দোলাচলে আমার সব সব অনুভূতি নিয়ে তোমাকে উপলব্ধির গোপন গহীনে লুকিয়ে রাখি। কখনো মেঘ, কখনো নীল আকাশ তোমার অস্তিত্বের রং ছাড়ায়, আর আমি ঢেউয়ের ঝাপটায় আমার শুষ্কতা, আমার নিজেকে ফিরে পেয়ে তোমার তৃষ্ণায় কি ভীষণভাবে অপেক্ষায় থাকি। তোমার আমার মাঝে কোনো দূরত্ব নেই, তবু কি এক তৃষ্ণায় তোমাকেই খুঁজে ফিরি। তোমার ওই নীল চোখের প্রাচীনতম অনুভূতির টানে যেন সত্যি সমুদ্র বলতে আমি তোমাকেই জানি। সব সমুদ্রের ঢেউয়ে আমি তোমাকেই খুঁজি। আমার আসলে প্রতি মুহূর্তে তোমাকেই খোঁজা। তোমাকে চোখে হারিয়ে খুঁজি, কিংবা নিজের মাঝেই খুঁজি। তোমার কারেন্ট চলে এসছে। হ্যাঁ, একটা মিনিট, আমি এই লাইটটা একটু জ্বালিয়ে নিই, তাহলে সুবিধা হবে। একদম। আমরা অনেক কমেন্টস পেয়ে গেছি। আনিস মন্ডল, আনিস ভাই লিখেছে চমৎকার। আনিস মন্ডল, আনিস ভাই লিখেছে ভীষণ মুগ্ধতা। সুমনা বড়ুয়া লিখেছে অসাধারণ কবিতা আপু, আমার ভীষণ প্রিয় কবিতা। থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট চলে এলো। আনিস মোহাম্মদ, আনিস ভাই ঠিকই বলেছেন, একদম একদম। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে যারা অনুষ্ঠান দেখলেন তাদের সবার জন্য রইল প্রাণধারা ভালোবাসা, শুভেচ্ছা আর শুভকামনা। স্নেহা, তুমি কিছু বলো, আমি বলে শেষ করে দেই। আচ্ছা, আমি একটাই কথা বলবো, এতক্ষণ ধরে আবারও বলছি, সবাই সাথে ছিলেন। বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। আমার বন্ধুরাও অনেকে ছিল, তাদেরকেও অনেক 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 ভালোবাসা। যারা এখানে লেখক লেখিকা বা কবিরা যারা রয়েছেন, তাদেরকে অনেক শুভকামনা। আগামী দিনের জন্য আহ অনেক অনেক ভালোবাসা রইল। তাদের কলম যদি চলতে থাকুক, তাদের কলম, কারণ তাদের কলমের জোরে আমরা বেঁচে আছি। কারণ তারা যদি না লেখে, আমরা হয়তো সেই কবিতাগুলোকে পাঠ করতে পারবো না। যারা সদ্য লেখা শুরু করেছে, এখানে অনেক ছোট ছোট আমার ভাই বোনেরা রয়েছে যারা সদ্য লেখা শুরু করেছে, তাদেরকে বলবো তাদের যেন কলম না থামে, তাদের অনন্তকাল ধরেই কলমটা চলতে থাকুক, এটাই চাইবো। আর সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই মহামারীর প্রাক্কালে কবে আমাদের, এখনো জানি না, আমাদের এই কোভিড কোভিড চলতেই থাকছে। 2020 থেকে শুরু করে 21 আরো কতদিন চলবে আমরা কেউ বলতে পারছি না। তার মধ্যেও বলবো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং নিজেরা সচেতন থাকুন, এইটুকুনি বলবো। আর আগামী দিনের জন্য সকলকে অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা, শুভকামনা। একদম। আজকে আমাদের এই অনুষ্ঠানটা ছিল ইরাজেনিক শো এর 27তম এপিসোড। আমার সাথে প্রতি রবিবারের এই সন্ধ্যা আয়োজনে আপনারা সঙ্গেই থাকবেন আশা করছি। সবাইকে জানাচ্ছি প্রাণধারা ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। আগামী অনুষ্ঠানটি শুরু হবে রবিবার দিন ঠিক রাত্রি 9টায়। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ, শুভরাত্রি।